বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র এবং প্রতিনিধিরা এসেছেন এবং বিশেষ করে যারা বিশিষ্ট সাংবাদিক, এমনকি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং প্রেস ক্লাবের যারা পুরনো অনেক দায়িত্বশীল গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন, সাংবাদিকরা রয়েছেন, বিভিন্ন আইনজীবীরা রয়েছেন, বিশিষ্ট আইনজীবীরা রয়েছেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রের সম্মানীয় তারা আমাদের এই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের ডাকে তারা এসেছেন এবং আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে আমাদের এই ডিজিটাল মিডিয়ার ভবিষ্যৎ, আইনি স্বীকৃতি এবং বিভিন্ন দাবি দেওয়ার ক্ষেত্রে তাদের সুচিন্তিত মতামত, যেটা আমাদের এই ডিজিটাল মিডিয়ার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে, সমৃদ্ধ করবে, তাদের কাছ থেকে আমরা তাদের বক্তব্যগুলো শুনব এবং প্রত্যেকটা চ্যানেলকে বলবো যে তারা এই গুরুত্বপূর্ণ মতামত রেকর্ডিং করবেন এবং তাদের প্রত্যেকের চ্যানেলে এবং আমাদের যে সংগঠনের যে পেজ রয়েছে সেই পেজটা থেকে সরাসরি সেটা পাবলিশ করা হবে, যাতে সমাজের মানুষের কাছে, রাজনৈতিক মহলে একটা প্রভাব বিস্তার করতে পারে। অলরেডি আপনাদের বলে দিই, আমাদের এই ডিজিটাল মিডিয়া ফেডারেশন সম্প্রতি রেজিস্ট্রেশন হয়েছে এবং অফিসিয়ালি আমরা রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবিপত্র পেশও করেছি এবং আমরা চাইছি যে সেই দাবির সমর্থনে আজকে যারা অতিথিরা এসেছেন তাদের মুখ থেকে আমাদের ভবিষ্যৎ, আইনি পরামর্শ এবং ডিজিটাল মিডিয়া আগামী ভবিষ্যৎ কি হতে পারে, কি হতে চলেছে, সে বিষয় নিয়ে তাদের সুচিন্তিত মতামত আমরা তাদের কাছ থেকে শুনব। এবং এর পাশাপাশি আরেকটু আপনাদের বলে দিই, এই সম্মেলনের পরে প্রায় প্রতিটি জেলাতে আমাদের ওয়ার্কশপ এবং বিশেষ করে ট্রেনিং ক্যাম্প এবং সম্মেলন হবে। কারণ ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করছেন অনেকেই এই কাজ করতে গিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, অনেকে জার্নালিজম নিয়ে পড়াশুনোও করেছেন, অনেকে অন্য ফিল্ড থেকে, প্রিন্ট মিডিয়া থেকে ডিজিটাল মিডিয়া এসেছেন। এই সবাইকে নিয়ে আমাদের এই ফেডারেশন এবং আমরা চাই আগামী ভবিষ্যতে এই মিডিয়াটাকে, এই প্ল্যাটফর্মটাকে, এই ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে আরও বেশি সুরক্ষিত এবং এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই অতিথিদের কাছ থেকে আমাদের তাদের মূল্যবান মতামত আমরা আশা করব। এবং আমাদের মধ্যে এখনও পর্যন্ত যে সকল অতিথি এসেছেন তাদের মধ্যে কংগ্রেস থেকে এসেছেন সুমন রায়চৌধুরী সহ আরও কয়েকজন অতিথি রয়েছেন। সিপিএম পার্টি থেকে রয়েছেন দুজন, সায়ন ব্যানার্জি এবং সব্যসাচী চ্যাটার্জি, দুজনেই বিশিষ্ট আইনজীবী। এবং একই সাথে আমাদের এই প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি এবং সম্পাদক কাজীদা এবং দেবাশিসদা রয়েছেন। একই সাথে প্রবীণ সাংবাদিকরা রয়েছেন, সুজিত চ্যাটার্জি রয়েছেন, বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় রয়েছেন এবং এছাড়াও অনেকের নাম রয়েছে। আমি এক এক করে যে সমস্ত আমাদের কমিটির সদস্যরা তারা ইনভাইট করেছেন সকলের নাম আমি জানি না। আমি প্রত্যেকটা জেলা থেকে এক একজন আমাদের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন কমিটির, তারা তাদের গেস্টদের নাম ডাকবেন এবং তাদেরকে আমরা সম্মানিত করব। এবং তাদের কাছ থেকে আমরা, যেহেতু গেস্ট অতিথি অনেক সংখ্যায় বেশি, এবং চেষ্টা করব প্রত্যেকে খুব সংক্ষেপে 2 মিনিটের মধ্যে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই রাখবেন এবং চেষ্টা করবেন একটু 2 মিনিটের মধ্যেই যতটা শর্টে বক্তব্য রাখা যায়। আর প্রত্যেককে অনুরোধ করব এই সামনেটা ভিড় না করে একটু করতে। কংগ্রেসের নাম বলে দিন। এই নামগুলো নিয়ে নাও না, নামগুলো একবার নোট করে নাও। হ্যাঁ, লাইন যারা এসছেন অলরেডি তাদের নাম। আরে ওইখানে তো পুরনো লিস্ট, আমি এক এক করে লিখি এখান থেকে। প্রথমে আমরা ডেকে নেব মানে আমার খুব পরিচিত এবং আইনি বিষয়ে, রাজনীতি বিষয়ে যথেষ্ট সচেতন, বলা যায় সমমনস্ক জায়গা থেকে বহুদিন ধরে আমার সঙ্গে পরিচয়, সব্যসাচী চ্যাটার্জি।
হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, এখন সিনিয়র আইনজীবী হিসেবে আমরা তাকে গণ্য করি। প্রথমে আমরা সব্যসাচী চ্যাটার্জিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য ডাকছি এবং আমাদের সদস্যদের এবং তারপরে আইনজীবী সায়ন ব্যানার্জি, কংগ্রেস থেকে সুমন রায়চৌধুরী, সুমন দা, কংগ্রেসের সোশ্যাল মিডিয়া দায়িত্বে রয়েছেন অশোক ভট্টাচার্য, রোহন মিত্র, পূজা রায়চৌধুরীর নামটা বলো। আমরা প্রথমে এক এক করে ছেড়ে দেওয়ার পরে তারপরে ব্যাচে বাকি অতীতের, কারণ জায়গাটা কম, এক এক করে আমরা ছেড়ে দেবো, তারপরে বাকিদের ডাকবো। পূজা রায়চৌধুরী কংগ্রেস থেকে, আপনি আসুন। রোহন মিত্র আচ্ছা, সিট খালি আছে, কারণ আপনাদের ছেড়ে তারপরে বাকিদেরকে আমরা তুলব। আগে রাজনৈতিক যারা আছেন তাদেরকে আমরা ছেড়ে দিই, কারণ অনেকেরই প্রোগ্রাম রয়েছেন, আমাকে আগে থেকে বলেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে এসছেন তৃণমূল কংগ্রেস থেকে রিজু দত্ত। রিজুদা জায়গা হবে? রিজুদা তাহলে পরে পরে এখন বসে যাও। এখন এখানে বরগদা এখানে ঢুকবে, ঠিক আছে। পোডিয়ামটা লাগাবি এখানে, পোডিয়ামে মাইক লাগাতে সমস্যা হবে, এখন এটাই হবে। আচ্ছা, আমরা একের পর এক গেস্টদেরকে প্রথমে আমরা স্বাগত জানাবো, তাদেরকে উত্তরীয়পূর্ণ সম্মাননা জানাবো। প্রথমে আমাদের যে দায়িত্বশীল যারা রয়েছে তাদের রেডি থাকার জন্য বলছি। আমাদের মধ্যে যে সমস্ত অতিথিরা এসেছে, আমরা অতিথিদের কাছে একটি বিশেষ বার্তা পৌঁছানোর জন্যই আজকে ডেকেছি। আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন আইনজীবী, সমাজকর্মী, সিনিয়র সাংবাদিকদেরকে ডেকেছি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মিডিয়া এই প্রথম বড় একটা সম্মেলন আমরা কলকাতা প্রেস ক্লাবে করছি। আমাদের মূলত যে বেশ কয়েকটা দাবি আমরা রেখেছি, সেটা এই দাবিপত্র নিয়ে মূলত আমরা আলোচনা করব। কিন্তু আলোচনা করার পূর্বে আমাদের অতিথি যারা রয়েছে তাদেরকে প্যাড এবং উত্তীর্ণ করে সম্মানিত করবেন নয়নিকা এবং দুপসা। দেখে নাও লাইট আলাদা লাইট তাকে সম্বোধনে আছে সোশ্যাল মিডিয়া, তাকে সম্বোধন আছে রূপসা এবং নয়নিকা। ওকে পোডিয়াম থাকলেই ভালো। আরে মাইক ধরে বলবে, কি আছে এখানে থাকলে সুবিধা হবে। এখানে আওয়াজ কি করে হবে? মাইক আছে তো, কর্ডলেস আছে, বুঝতে পারছো? আওয়াজ আসবে না তো। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবারে
সিপিএমের অন্যতম নেতৃত্ব এবং বিশিষ্ট আইনজীবী প্রখ্যাতি জ্ঞানীকে ভিক্টোরিয়া এবং ব্যাকপুরের আরে হাততালি সবাই থাকতো মোবাইলে ডিজিটাল মিডিয়ার সমস্ত সাংবাদিক কৌতুকের বলা হচ্ছে সকলে একটু বসে থাকি অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে দিতে হবে আমাদেরকে। সকলে একটু বসি এবং মাঠে যারা ঘোরাঘুরি করতে তাদেরকে একটু ডেকে নিয়ে সকলে একটু শান্তভাবে চুপ করে কিছুক্ষণ আমরা বসি। আমাদের অতিথিদেরকে আমরা প্রথমে তাদের অনুষ্ঠানটা ছেড়ে নিয়ে তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে। শুরু করো। এরপরে সায়নদা রয়েছে, সায়ন ব্যানার্জি, তাকে উত্তরীয় সঙ্গীত দিচ্ছে আমাদের সুন্দর। পূজাদিকে পূজা রায়চৌধুরী কংগ্রেসের তাকে সম্বর্ধনা কি হলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে রিজুদাকে মঞ্চে আসার জন্য রিজু দত্ত আজকে আমাদের এই ডিজিটাল মিডিয়া প্রোডাকশনের আমন্ত্রণে বিভিন্ন রাজনৈতিক দলের যেমন ব্যক্তিরা এসেছেন, একসাথে আইনজীবী, ভাষা আন্দোলন কর্মী থেকে শুরু করে অনেক সাংবাদিক, সামাজিক বিভিন্ন ধরনের মানুষ এসেছেন। তো তাদেরকে আমাদের বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করবো করে রিজুদাকে করাচ্ছেন আমাদের সংগঠনের অন্যতম আর কেউ এবারে আমাদের সম্পাদকের পক্ষ থেকে আমাদের যে বক্তব্যটা আপনাদের কাছে দেওয়া হয়েছে সেই ছোট্ট করে বক্তব্যটা রাখবেন আমাদের সম্পাদক। সম্পাদক আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের জাকিরুল ইসলাম সকলের বক্তব্য রাখবেন ছোট্ট করে যে লিঙ্কগুলি আপনাদেরকে দেওয়া হয়েছে দাবিপত্র, এবং তারপরে আমরা অতিথিদের কাছ থেকে তারপরে আমরা পরের ব্যাচে বাকি আমাদের যারা অতিথি এসেছেন তাদের সম্বোধন এবং তাদের ওখানে চলে যান। আমাদের পক্ষ থেকে আগত সমস্ত আমাদের অতিথি এবং আমাদের ডেলিগেট যারা বিভিন্ন দূর দূরান্ত বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জেলা থেকে আমাদের সাংবাদিক ডিজিটাল মিডিয়া সাংবাদিক বন্ধুরা এসেছেন, তাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। পাশাপাশি আমরা নতুন একটি সংগঠন হিসাবে প্রথমবারই আমরা একটা সম্মেলন করছি ডিজিটাল মিডিয়া সাংবাদিকরা, তাই আমাদের কথাবার্তা কাজের মাধ্যমে কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে এবং আমাদের আশা জানানো তার জন্য আমরা প্রাথমিকভাবে সকলের কাছে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের সাংবাদিক বন্ধুরা যারা ভিডিও করছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো তারা একটু পিছনের দিকে চলে যায়, কারণ আমাদের যারা ডেলিগেটরা এসেছেন তারা দেখতে পাচ্ছেন না এবং আমাদের আরো মিডিয়া বন্ধুরা এসেছেন তারা আমাদের এটা দেখতে পাচ্ছেন না। তো সকলের কাছে অনুরোধ করবো তারাও ভিডিও করতে এসেছেন আমাদের সাংবাদিক বন্ধুরা, সিনিয়র সাংবাদিক বন্ধুরা, তো সকলের সুযোগ করে দিতে হবে, তাই জন্য আমরা একটু পিছিয়ে পিছিয়ে যাই, একটু সরে যাই। তো আজকে যারা আমাদের
অতিথি এবং আমাদের ডেলিগেট যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন তাদের উদ্দেশ্যে আমরা একটা লিফলেট আপনাদের ইতিমধ্যেই দিয়েছি। আমরা ডিজিটাল মিডিয়া কেন আজকে প্রেস ক্লাবে সম্মেলন করছি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের কি করতে চাই, সেটা নিয়েই আজকে আমি মূলত কয়েক মিনিটে আপনাদের কাছে রাখবো। যারা কথা বলছেন সকলের কাছে রিকোয়েস্ট করবো আপনারা বিনম্রভাবে শুনবেন এবং কেউ কথা বলবেন না, তাহলে প্রোগ্রামের সমস্যা হবে, আপনারা কেউ কথা বলবেন না। তো আমাদের যেটা বক্তব্য ডিজিটাল মিডিয়া ফেডারেশনের পক্ষ থেকে, যে বর্তমান যুগে প্রথাগত সংবাদ মাধ্যমগুলি হলুদ সাংবাদিকতার কাজ করছে, এমনকি কর্পোরেট ও বিভিন্ন গোষ্ঠীর স্বার্থে সাংবাদিকতার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে। এই সংবাদময় পরিস্থিতিতে সাধারণ মানুষ বিকল্প সংবাদ মাধ্যমের সন্ধান করছে। আমরা ডিজিটাল মিডিয়া ফেডারেশন এই শূন্যতা পূরণের লক্ষ্যে রাজ্যের বিভিন্ন ব্লক ও জেলা ভিত্তিক ছোট ছোট টিম নিয়ে কাজ করে চলেছি। আমাদের এই কাজ করতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে আমাদেরকে পড়তে হচ্ছে। তো আমরা তারপরেও আমরা নিজেরা কিছু অঙ্গীকার দিয়েছি। তো চ্যালেঞ্জ ও অঙ্গীকার দিয়ে আমাদের যেটা বক্তব্য, যে আমাদের কাজে প্রশাসনিক বার্তা, গোষ্ঠীগত হুমকি, আইনি চ্যালেঞ্জের মুখোমুখি আমরা বারবার হয়েছি। তবুও ন্যায়সঙ্গত ও স্বচ্ছ সাংবাদিকতার প্রতি আমাদের অঙ্গীকার অটল। বরং সাংবাদিকতার মূল দায়িত্ব পালন করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। যার ফলে প্রথম সারির মিডিয়া থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে ডিজিটাল মিডিয়ামুখী হচ্ছে। এমনকি আমাদের প্রতি মানুষ ভরসাশীল হয়ে পড়েছে। সময়ের সাথে সাথেও ডিজিটাল মিডিয়ার গুরুত্ব বেড়েছে। বর্তমানে আমরা লক্ষাধিক দর্শক পাঠকের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছি। আমাদের এই মুহূর্তে সংগঠনের যে ব্যক্তি বা প্রসার ঘটেছে, সেটা নিয়ে আমাদের একটা কথা আছে, যে আমরা রাজ্য জুড়ে এখনো পর্যন্ত প্রায় 312টি নিউজ পোর্টাল, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও অন্যান্য ডিজিটাল মিডিয়াকে একত্রিত করে সরকারি নিবন্ধন প্রাপ্ত ডিজিটাল মিডিয়া ফেডারেশন নামে আমরা একটি সংগঠন তৈরি করেছি। যার প্রথম সম্মেলন হচ্ছে আজ কলকাতা প্রেস ক্লাবে। এবং এই সম্মেলন থেকে আমরা সরকারের কাছে বেশ কিছু দাবি জানাচ্ছি, সেটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। পাশাপাশি রাজনৈতিক দলগুলির কাছে আমাদেরও কিছু আবেদন রয়েছে। সেজন্যই আজকের আমাদের অনুষ্ঠানে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলির প্রধান নেতৃত্বদের কাছে দেখা করে চিঠি পাঠিয়েছিলাম এবং আমরা বলেছিলাম আপনাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন দুজন করে প্রতিনিধি, দু তিনজন করে প্রতিনিধি আপনারা পাঠান। আমরা দেখেছি ইতিমধ্যেই আমাদের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসে পৌঁছেছেন এবং আরো যারা এখন এসে পৌঁছায়নি তারা আসছেন। তো আমাদের যেটা সরকারের কাছে আবেদন, সেটা প্রথমে বলবো, সেটা হচ্ছে আমরা যেটা চাইছি যে ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের সাংবাদিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয় হলো, প্রথম সারির সংবাদ মাধ্যমগুলি সরকারের কাছ থেকে যা যা সুবিধা পায়, ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের সেই সমস্ত সুবিধা আমাদেরকে দিতে হবে। তৃতীয় হলো, ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের জন্য আলাদা ডিজিটাল মিডিয়া প্রেস ক্লাব গঠন করতে হবে। চতুর্থ হলো, ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং কলকাতা প্রেস ক্লাব সহ সমস্ত প্রেস ক্লাবে ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের সদস্যপদ নিশ্চিত করতে হবে। আপনারা জানেন যে আমরা কলকাতা প্রেস ক্লাবের মেম্বার হতে পারি না এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে যে সমস্ত ক্লাব রয়েছে সেখানে অনেক ক্ষেত্রে আমাদের বাধা দেওয়া হয়, সেখানে সদস্যপদ দেওয়া হয় না। তো আমাদের অন্যতম দাবি হচ্ছে কলকাতা প্রেস ক্লাব সহ সমস্ত প্রেস ক্লাবের ডিজিটাল মিডিয়া সাংবাদিকদেরকে সদস্যপদ নিশ্চিত করতে হবে। এই দাবিপত্র ইতিমধ্যে আমরা রাজ্যের তথ্য ও সম্প্রচার দপ্তরের মন্ত্রী ইন্দ্রজিৎ সেনের কাছে ইতিমধ্যেই পাঠিয়েছি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই দাবিপত্র আমরা পাঠিয়েছি। পরবর্তীতে আমরা কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার যিনি মন্ত্রী রয়েছেন তার কাছে এই দাবিপত্র পেশ করব। পাশাপাশি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের কাছেও এই দাবিপত্র পেশ করব। দ্বিতীয়, রাজনৈতিক দলগুলির কাছে আমাদের বিশেষ আবেদন, ডিজিটাল মিডিয়ার সাথে নিয়মিত যোগাযোগ রেখে সংবাদ পরিবেশনের সুসম্পর্ক গড়ে তুলবে। আমরা দেখছি যে ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের অনেক ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় না, সেজন্য রাজনৈতিক দলগুলির কাছে আমাদের বিশেষ আবেদন। দ্বিতীয়, আমাদের দাবিগুলোকে আপনারা সমর্থন করুন এবং আমাদের এই দাবিগুলোর স্বার্থে যে আন্দোলন, সেই আন্দোলনে আপনারা শামিল হন। এই আন্দোলনে আপনারা শামিল হন। তৃতীয় হলো,
প্রেস বিজ্ঞপ্তি, সাংবাদিক সম্মেলন ও আপনাদের এর বিভিন্ন অনুষ্ঠানে ডিজিটাল মিডিয়াকে আমন্ত্রণ জানান। চতুর্থ, ডিজিটাল মিডিয়াকে রাজনৈতিক ব্যক্তিত্বরা সাক্ষাৎকার দিতে অস্বীকার করে, টক শোতে আসতে চান না, ডিজিটাল মিডিয়াকে এড়িয়ে যান। আপনাদের কাছে অনুরোধ, ডিজিটাল মিডিয়াকে ছোট মাধ্যম বলে উপেক্ষা না করে পেশাদারিত্বের সঙ্গে সহযোগিতা করুন। এই দাবি আমাদের রাজনৈতিক দলগুলির কাছে রয়েছে। আমরা চাইবো, এখানে রাজনৈতিক দলের থেকে বিভিন্ন 2 জন 3 জন 4 জন প্রতিনিধিরা এসেছেন, আমরা চাইবো প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি আমাদের এই দাবির সপক্ষে আপনারা বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আমাদের সদস্যদের বলবো একটু সাইলেন্ট থাকা এবং বসে যাওয়া, কারণ এই প্রোগ্রামটা আমাদের 1 ঘন্টা পরে আমাদের সম্মেলনের কাজ শুরু হবে। আমরা নিজেরাই থাকবো এবং রাজ্যের একাধিক জায়গা থেকে বিভিন্ন অতিথিরা যারা বেরিয়েছেন আসছেন, আমাদের সম্মুখে তারা আসবেন। তো আমাদের প্রতি সদস্যের সাথে অনুরোধ করবো আপনারা একটু সাইলেন্ট করে থাকবেন এবং বসে যাওয়ার চেষ্টা করবেন। তো আমাদের মোটামুটি আমাদের সম্পাদক আমাদের বক্তব্য, দাবিপত্র ইত্যাদি পেশ করেছেন। এখন আমি অতিথিদের কাছে আমরা তার মূল্যবান বক্তব্য 2 মিনিটের মধ্যে, কারণ আমরা বুঝতে পারছি প্রচুর অতিথি এসে অনেক গুলিও এসেছে, তাদের বক্তব্য শুনবো। তো এই মুহূর্তে আমি প্রথমে দেখে নেবো ব্যাপারটা হচ্ছে আমাদের আইনি দাবি বলে, আইনজীবীদের পক্ষ থেকে এটা বলা অনেক গুরুত্বপূর্ণ। তো প্রথমে সভ্যতা দিলা, সভ্যতা গ্যারান্টি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী নমস্কার। মঞ্চে আমাদের রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, সামনে অনেকে দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আছেন এবং আমার সামনে আমাদের পৃথিবীর ভবিষ্যৎ সাংবাদিকতা যারা প্রতিনিধি তারা রয়েছেন। আমি প্রথমেই ভবিষ্যৎ সাংবাদিকতার প্রতিনিধিদেরকে অভিনন্দন জানাচ্ছি এরকম একটি উদ্যোগ গ্রহণ করা। যদি সাংবাদিকতার কোনো ভবিষ্যৎ থাকে, গণমাধ্যমের যদি ভবিষ্যৎ থাকে, তাহলে সেটাকে প্রযুক্তি ব্যতি রেখে আমরা কিন্তু ভাবতে পারবো না। আমরা দেখেছি যখন একটা সংবাদপত্র শুধুমাত্র মুদ্রণ যন্ত্রের উপর নির্ভরশীল ছিল, যন্ত্র বদলেছে, সংবাদপত্র, সাংবাদিকতা সমস্ত কিছুই বদলে গেছে, অন্য একটা ফর্মে প্রবেশ করেছে। আমরা যদি একটু আমাদের দেশের যে সাংবাদিকদের অধিকার সংক্রান্ত আইনগুলোর দিকে নজর দিই, যদি 1975 সালের দিকে যে স্ট্যান্ডিং অর্ডার, ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট, আমরা যদি সেগুলোর দিকে নজর দিই, দেখবো এই আইনগুলোতে কিন্তু প্রথমে একমাত্র সংবাদপত্রের জার্নালিস্ট তাদের জন্য সুরক্ষাগুলো ছিল। পরে আস্তে আস্তে করে অন্যান্য সংবাদপত্রকেও কিন্তু তার মধ্যে আনা হয়। মানে যখন টেকনোলজি বদলায়, প্রযুক্তি বদলায়, উন্নত হয়, তখন কিন্তু আমাদের এই আইন কানুনগুলোর বদল করার প্রয়োজন হয়। আর আইন কানুন বদল করার প্রয়োজনের জন্য যাদেরকে সবচাইতে বেশি প্রয়োজন হয় তারা হলেন আমাদের যারা রাজনৈতিক দল, যারা সামাজিক সংগঠনগুলো আমাদের এখানে জনমত গড়ে তোলে। অর্থাৎ জনমতের সঙ্গে সাংবাদিকদের যে সম্পর্ক, ঠিক সেই সম্পর্কটাই কিন্তু আমাদের গড়ে তুলতে হয়। কিন্তু আমরা দেখলাম যে গত কয়েক বছর সময়ে ডিজিটাল মিডিয়া যে পরিমাণ উত্থান আমাদের দেশে হয়েছে, সেই মর্মে আমাদের আইনসভাগুলো বা আইন প্রণয়নকারী সংস্থা এই ডিজিটাল মিডিয়ার সঙ্গে সংযুক্ত সাংবাদিকদের জীবন, অধিকার এবং তাদের সুরক্ষার প্রশ্ন তারা কিন্তু সেইভাবে কোনো বিকল্প আইনি বন্দোবস্ত করেননি বা তার প্রস্তাব আসেনি। আমাদের মনে হয় এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যেখানে আমরা এই অধিকারগুলোর জন্য আমাদের আওয়াজটা তুলি। কারণ দিনের শেষে ছেলেটি বা মেয়েটি যিনি এই কাজটি করতে যাচ্ছেন, তিনি কিন্তু তার পেশার কারণেই যাচ্ছেন, যে পেশাটি সামাজিক ভাবে দায়বদ্ধ একটি পেশা। আর আমরা তখনই সামাজিক দায়বদ্ধতা একটি মানুষের কাছ থেকে, একজন পেশাজীবীর কাছ থেকে আমরা আশা করতে পারি, যখন সেই পেশাজীবীকে আমরা তার ন্যূনতম সুরক্ষাটুকু নিশ্চিত করতে পারবো।
আমি সুরক্ষা বলতে এখানে শুধুমাত্র মারধর বা আইনি কোনো হ্যারাসমেন্টের কথা বলছি, সেটা আমাদের আছে। আমাদের দেশে আইনি হ্যারাসমেন্ট করা ডিজিটাল মিডিয়াগুলোতে আমরা দেখেছি, সারা দেশে এই ঘটনা ঘটেছে, আমাদের এখানেও ঘটেছে। আমি সেটার কথা বলছি না, আমি বলছি তাদের প্রত্যেকের যে প্রতিদিনের যে দৈনন্দিন যে দাবিগুলো, একটি সরকারি অফিসে যেতে গেলে অ্যাক্রিডিটেশন লাগে, সেই অ্যাক্রিডিটেশন ডিজিটাল মিডিয়া পাবে কি পাবে না, একটা প্রশ্ন। একজন ডিজিটাল মিডিয়ার সাংবাদিক তিনি কোন সরকারি দপ্তরে গিয়ে কোন সরকারি আধিকারিকদের কাছে যদি কথা বলতে চান, সেই আধিকারিক তার সাথে কথা বলার ক্ষেত্রে আমরা দেখেছি বহু ক্ষেত্রেই তোমার সাথে কেন কথা বলবো, তুমি কি তোমার পিছনে কোন প্রতিষ্ঠান আছে। স্বাভাবিকভাবেই আমরা জানি ডিজিটাল মিডিয়া যত শিখছে তত সাংবাদিকতারও স্বতন্ত্রতা বেড়েছে, স্বাধীনতা বেড়েছে, কিন্তু তাকে মাথায় রেখে কিন্তু আমাদের এই যে গোটা ব্যবস্থাটা আমরা যদি সেই স্বতন্ত্রতাকে নিশ্চিত করতে না পারি, আর সেটা নিশ্চিত করার জন্য কিন্তু সরকারের উদ্যোগ দেওয়া উচিত, এই সুযোগ সুবিধাগুলি করে দেওয়া। আমি শেষ করে দেবো যেটা বলি, হ্যারাসমেন্ট হলে আমাদের সকলকে একসাথে দাঁড়িয়ে কিন্তু লড়তে হবে, কারণ এটা সাংবাদিকের জন্য নয়। আমরা দেখেছি যে একটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে, ডিজিটাল মিডিয়ায় যিনি কাজ করেন তিনি আদৌ সাংবাদিক। সাংবাদিক কে? আমরা কলকাতায় দাঁড়িয়েছি, আমরা একদম শুরু থেকে যদি চলে যাই, আমাদের দেশের সাংবাদিকতার ইতিহাসের সবচেয়ে যিনি বিপ্লবী মানুষটি ছিলেন তিনি হচ্ছেন জেমস অগাস্টিন হিকি সাহেবের কলকাতায় দাঁড়িয়ে আমরা যখন সাংবাদিকতার কথা বলি, তাহলে বুঝতে হবে সাংবাদিক তিনি সত্যি কথাটা তুলে ধরেন, সত্যি কথাটা তুলে দেখান, এটাই হচ্ছে সাংবাদিকের কাজ। এর জন্য কোনো কোর্স, কোনো পেশা করতে হয়। আর আজকে যদি এই কনভার্জেন্সের যুগে যদি আমরা দেখি সাংবাদিকতা, তাহলে একজন উকিলও কিন্তু সাংবাদিকের কাজ করে। আমি যদি রাস্তায় যাই, একটা ফোন আমার কাছে আছে, আমি দেখলাম একটা কোনো ঘটনা ঘটছে, আমি সেটা ছবিটা তুললাম, তুলে সেটাকে পোস্ট করলাম, আমি কিন্তু শুধু সাংবাদিকের কাজ করি না, আমি কিন্তু প্রকাশকের কাজটাও করি, আমি পাবলিশ করতে পারি আমার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে। তাই জন্য খুব সাম্প্রতিককালে আমরা যত আইনি ব্যাখ্যা দেখি সেখানে বলা হয়েছে সাংবাদিকতা এই যে সংজ্ঞা যেটা বলা হচ্ছে টেকনোলজি ডেভেলপমেন্টের সঙ্গে তাকে মাথায় রেখে আইনি পরিবর্তনগুলো করতে হবে। আমরা সেই সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত আছি, আমার মনে হয় জনমত প্রস্তুত আছে। আমরা যে কাজ করবো আপনাদের সহযোগিতা লাগলে আমাদের বলবেন, আমরা বলেছি। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন এবং আমাদের আন্দোলনের ক্ষেত্রে বা দাবি দেওয়ার ক্ষেত্রে যে যে বিষয়গুলো রয়েছে পরিষ্কার কথা বললেন। এখন আমি কংগ্রেসের মুখপাত্র সৌমেন রায়চৌধুরীকে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার এখানে যে দুজন কনভেনার আছেন, সাইদুল ইসলাম আর দীপক ব্যাপারী মহাশয়কে এরকম একটা অনুষ্ঠান, এরকম একটা গ্যাদারিং অর্গানাইজ করার জন্য। কারণ অবজ্ঞা, উপেক্ষা, অপমান, পোর্টাল, ডিজিটাল পেজ যারা চালান সেগুলো আমরাও লক্ষ্য করি। দেখুন, আমি এমন একজন রাজনৈতিক কর্মী, আমার আজকে যেটুকু যা পরিস্থিতি হয়েছে তাতে পোর্টাল এবং ডিজিটাল পেজগুলোর অবদান অপরিসীম, কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। পরে দলের আনুকূল্যে প্রধান্যতায় আমি মেইনস্ট্রিম মিডিয়াতে গেছি। যে আপনাদের কাছে আমার একটাই বক্তব্য, আমরা যাকে বলি একের কথা আরেকজনের মুখে বসিয়ে দেওয়া, একটা স্টোরির জন্য আরেকটা স্টোরিকে ডিস্টর্ট করা, এই জিনিসগুলো যেগুলো অনেক সময় আমরা সংবাদ মাধ্যমকে দেখি, মেইনস্ট্রিম সংবাদ মাধ্যমকে দেখি তৈরি করতে, ন্যারেটিভ তৈরি করতে, সেই দিকে আপনারা যাবেন না। আপনাদের সাংবাদিকদের মুখে এই কথা একদম মানায় না। আমি অমুকের ইন্টারভিউ সপ্তাহে এতবার নিই কারণ হিট বেশি হয়, তার থেকে আমাদের হাউসের রোজগার বেশি হয়। এই জায়গাটা থেকে কিন্তু বেরোতে হবে। এই ড্রব্যাকসটা কিন্তু আপনাদের অনেকের মধ্যে রয়েছে। আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী, আমি আবার রিপিট করছি, আজকে আমার যেটুকু পরিচয় তার
60% আমি আপনাদের মতন মানুষদের থেকে পেয়েছি। কিন্তু আপনাদের যেটা ড্রব্যাক সেটা আপনাদের বিচার বিবেচনা করতে হবে। অনেক গুণী মানুষ আছে এখানে। আমার একজন সহকর্মী বসে রয়েছে প্রথম সারিতে, শ্রী রোহন মিত্র, যুব আন্দোলন থেকে উঠে আসা একটা মুখ, স্বর্গীয় সোমেন মিত্র মহাশয়ের সুপুত্র এবং আমাদের দলের একজন সম্পদ। আপনারা বলুন কতবার ওর সঙ্গে যোগাযোগ করার জন্য আপনারা আমার কাছে ওর নাম্বার চেয়েছিলেন। আপনাদের খুঁজে বার করতে হবে প্রতিটি রাজনৈতিক দলে, প্রতিটি গণসংগঠনের মধ্যে, প্রতিটি সাংস্কৃতিক মনস্ক সংগঠনের মধ্যে কারা কারা এমন মানুষ লুকিয়ে রয়েছেন যারা সামনে উঠে আসতে পারছেন না, যাদের আপনাদের সহযোগিতা করা উচিত। কারণ আমি মনে করি মেইনস্ট্রিম মিডিয়ার সাংবাদিক আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ, আপনাদের গুরুত্ব তার চেয়ে এক অংশ আমার কাছে কম নয়। এবং এটা আমি চিরদিন খুশি দিয়ে বলে যাবো, আপনাদের স্বীকৃতি পাওয়া উচিত, আপনাদের প্রেস কার্ড পাওয়া উচিত, আপনাদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড। আমি টেকনিক্যালি অতটা সাউন্ড করি আপনাদের বিষয়টায়, আপনাদের যা যা সরকারি স্বীকৃতি সবকিছু পাওয়া উচিত। আপনাদের স্বীকৃতি দেবে না কিন্তু আপনাদের এগেইনস্টে কেস দেবে, এটা তো হতে পারে না। এই বিচারিতার বিরুদ্ধে আমরা সবসময় থাকবো। আমরা কোন রাজনৈতিক দলের থেকে আমল তুলছি না। আমিও একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি সকল রাজনৈতিক দলকে অনুরোধ করবো, এবং যারা বিশেষ করে সরকারে রয়েছে, যে সংবাদ মাধ্যম, ডিজিটাল মিডিয়া, যারা পেজ চালান, প্রত্যেককে সাংবাদিকতা করার স্বাধীনতা দিতে হবে, সাংবাদিকতা করার স্বীকৃতি দিতে হবে। প্রয়োজনে যারা খুব প্রমিসিং, একদম পরিষ্কার বলছি, যারা খুব প্রমিসিং, কোন ইয়েলো জার্নালিজম করেন না, নিরপেক্ষ চুরি রাখতে হবে। প্রয়োজনে তাদের আর্থিক সহায়তা দিতে হবে, তাদের হাউসে এটা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আপনাদের একজন সাথী হিসাবে আমি এই আবেদন জানাই। এবং এই কাগজটায় যা যা কথা লেখা আছে সবটার প্রতি, যে আবেদন আপনারা রাজনৈতিক দলগুলোকে করেছেন সবটার প্রতি আমি আমার সমর্থন জানাই। এবং সত্যসাচী যেটা একটু আগে বলে চলে গেল, যে হ্যারাসমেন্ট হচ্ছে, সেই হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমরা কাঁধে কাঁধ লাগিয়ে আপনাদের সঙ্গে আগামী দিনে পথ চলবো। আবারও বলি, মেইনস্ট্রিম মিডিয়া এবং আপনাদের মধ্যে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে কোনো তফাৎ দেখি না। আপনারাও সত্যকে তুলে ধরতে পারেন, কিন্তু দয়া করে কারুর মুখের কথা ডিসটর্ট করে পাল্টা ন্যারেটিভ সেট করবেন না। সেটাকে ইয়েলো জার্নালিজম বলে, কুসাংবাদিকতা বলে, এর বিরুদ্ধে আমি থাকবো, আমরা সবাই থাকবো। আর আপনাদের সঙ্গে সারা বছর আমরা আছি। ধন্যবাদ। আমি রোহন মিত্রকে আসার জন্য অনুরোধ করি। এই মুহূর্তে আমাদের কংগ্রেসের রোহনটাকে সম্বোধনা দেবে। আর এর মধ্যে আমি বক্তব্য রাখার জন্য কংগ্রেসের সোশ্যাল মিডিয়া দায়িত্বে রয়েছেন, আপনি সংক্ষেপে একটু রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ উদ্যোক্তাদের, তাদের সম্মেলনের সাফল্য কামনা করি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সম্মানীয় শুভঙ্কর সরকারের নির্দেশে আমি রাজ্য কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার চেয়ারপারসন হিসাবে এখানে উপস্থিত হয়েছি। আপনাদের একসাথে আমরা এসেছি। সুমন রায়চৌধুরী যিনি বক্তব্য রাখলেন, এসেছেন রোহন মিত্র, যুবনেতা এসেছেন পূজা রায়চৌধুরী। আমি খুব স্পেসিফিক দুটো কথা বলবো, যে কথাটা এখানে উঠে এসেছে। সাংবাদিকতা ডিগ্রি, সাংবাদিকতার প্রথাগত কোর্স, এটা যদি সাংবাদিকতার একমাত্র পরিচয় হয়ে থাকে, সব্যসাচীরা হিন্দি সাহেবের কথা বলেছেন, আমি তার থেকেও পিছিয়ে যাব। একদম 19 শতকের প্রথম দিকে এই গ্রাম বাংলায় গ্রাম বার্তা প্রবেশিকা বলে একটা পত্রিকা প্রকাশিত হতো, যিনি প্রকাশ করতেন তার নাম কানাল হরিনাথ। জীবনে কোনদিন জার্নালিজমের কোর্স করেন। আজকে দাঁড়িয়ে আপনাদের যে দাবি দেওয়া, এটি দীর্ঘ আলোচনা চলবে। আমি শুধু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতির একটি বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, যেটা আপনারা বলেছেন।
আমি এই মুহূর্তে ঘোষণা করতে চাই এবং আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মের নাম, ফোন নাম্বারের একটি তালিকা যদি আজই, আমি আবার দলের কথা বলতে পারি, যদি আমার হাতে দিয়ে দেন, তাদের জন্য একটি প্রেস হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা আজই খুলে দেবো, যদি আজকে আপনাদেরকে তালিকা পাই। এবং সমান্তরালভাবে যেভাবে মেইনস্ট্রিম মিডিয়াকে আমরা খবর দিই, ঠিক সমান্তরালভাবে এই মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্মের মিডিয়াকেও আমরা সমস্ত খবর দেব। এবং যদি আপনারা আজকে তালিকা দেন, আমরা আজকেই সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিতে পারি। আর একটা কথা আমি বলবো যে ব্যক্তিগতভাবে ডিজিটাল প্ল্যাটফর্মকে ইন্টারভিউ দিতে কিংবা তাদের কোনো শোতে যেতে আমি কোনোদিন কুণ্ঠাবোধ করিনি এবং কুণ্ঠাবোধ করার কোনো জায়গাও নেই। আর তাদের যে আইনি সাহায্য, তাদের যে রুটি জীবন জীবিকার যে লড়াই, সে লড়াই অবশ্যই শাসক দলের যারা রয়েছেন আমার এখানে বন্ধুরা, তাদের দায় দায়িত্ব দায়বদ্ধতা অনেক বেশি। আমি তাদের কাছে অনুরোধ করবো যে আসুন আপনারা যদি আরো একটু বেশি এগোতে পারেন, কারণ আপনাদের কাছে যে কাজটা অনেক সহজ হবে, আপনাদের থেকে প্রত্যাশা আমাদের অনেক বেশি, প্রত্যেকের বেশি। তাই আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা আরেকটু যদি উদ্যোগী হন, তাহলে সমস্যার সমাধানের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আবার বলছি, আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলবো, যদি আপনাদের তালিকা আমরা আজকে পেতে পারি। এটা মাননীয় শুভঙ্কর সরকার তিনি বার্তা দিয়েছেন, আমি সেই বার্তাটা আপনাদের সামনে দলের পক্ষ থেকে রাখলাম। ধন্যবাদ। সম্মেলন সফল। এই মুহূর্তে বিজুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। ইতিমধ্যে আমাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং অন্যতম মুখপাত্র শ্রী কুণাল ঘোষ আসছেন, উপস্থিত আছেন আমাদের দলের তৃণমূল কংগ্রেস শাসক দলের সোশ্যাল মিডিয়া সভাপতি দেবাংশু ভট্টাচার্য। এখানে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের তরফ থেকে যে সুন্দর পরিকল্পনা নেওয়া হয়েছে, তার জন্য আমি ব্যাপারী এবং সাকিবুল ইসলামকে ধন্যবাদ জানাই। আর আমি মনে করি এখানে যা যা দাবি আছে সেগুলো অত্যন্ত যথাযথ দাবি। বাকি মুনাজার মাধ্যমে আমি আশা করছি তাদের সব দাবি দলনেত্রীর কাছেও পৌঁছবে আগামী দিনে, এবং তারপর শাসক দলের তরফ থেকে যা করা সেটা করা হবে। আর আমি মনে করি এটা ব্যক্তিগতভাবে আমি আমার দৃঢ় বিশ্বাস যে আজকের দিনে বড় বড় গণমাধ্যম, সংবাদ মাধ্যম তাদের শিরদাঁড়াটা দিল্লিতে বিক্রি করে দিয়েছে। আপনারা যারা ডিজিটাল খবর করেন, আপনাদের শিরদাঁড়া এখনো সোজা আছে। আমি আপনাদের তার জন্য ধন্যবাদ জানাই। আর দলের হয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন একটা বড় বড় চ্যানেল কলকাতার মানুষ দেখে, সারা বাংলা জুড়ে সোশ্যাল মিডিয়া ডিজিটাল চ্যানেল বাংলার মানুষ দেখে। তাই আপনারা বাংলার মানুষের কাছে অনেক বেশি পৌঁছচ্ছে আজকের দিনে। আগামী দিনে কিছুদিন বাদে বাংলায় ভোট আছে, সব রাজনৈতিক দলের সদস্যরা এখানে আছে, ভোট হবে। তৃণমূল কংগ্রেস বাংলা, বাঙালি ও বাংলার উন্নয়নকে সামনে রেখে ভোট করবে। আমি আশা করব যে ডিজিটাল মিডিয়া সাংবাদিক যারা এখানে আছেন, তারা সকলেই এই স্বাধীন উদ্যোগের সাথে থেকে সঠিক খবরটা মানুষের কাছে পরিবেশন করবে। আমি একটা সামান্য উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিভিন্ন দিন বড় বড় সংবাদ মাধ্যমে সারা দিন সারা রাত নেগেটিভ খবর চলছে। মানুষ ভোট দেয়, আপনারাও ভোট দেন, আমরাও ভোট দিই। দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় দেবী শেঠীকে সাথে নিয়ে একটা 1100 বেডের হাসপাতাল খুলেছে। পলিটিশিয়ানরা ভোট দেয় এই জন্যে, কিসের জন্য? এই জন্যই তো হাসপাতাল হবে, স্কুল হবে, কলেজ হবে, ইউনিভার্সিটি হবে, রাস্তা হবে। তো আমার মনে হয় সেই খবর গণমাধ্যমে কোথাও দেখানো হয়নি। এই খবরগুলো মানুষের কাছে যেতে হয়, একতরফা হয় না। আর লাইক, শেয়ার, ভিউ যথেষ্ট দরকার। সোশ্যাল ডিজিটাল মিডিয়ামে যারা আপনারা আছেন, যারা প্রোফাইল চালাচ্ছেন, তাদের কাছে ওই অর্থটা অত্যন্ত জরুরি। সেটা নিয়ে বিস্তারিত কুণাদা এবং দলের সিনিয়ররা বলবে। কিন্তু আমার মনে হয় সেখানে আপনারা যেভাবে এতদিন নিজেদের সিদ্ধান্তকে শক্ত রেখে সঠিক খবরটা পরিবেশন করেছেন, আগামী দিনেও সেটাই করবে। আর শাসক দলের তরফ থেকে আমরা সবাই যারা আছি,
আপনারা আমার মনে হয় যতবারই আমাদের ফোন করেন, আমাকে অরুণদাকে, দেবাংশুকে বা কুণালদাকে, আমরা সবসময় আপনাদের সাথে আছি, পাশে আছি, ছিলাম, আছি, থাকবো, আর সবসময় আমরা যোগাযোগ রাখবো। বাকিটা আপনাদের কাছে আবার অনুরোধ রইল সঠিক বার্তাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস প্রোগ্রাম। অসংখ্য ধন্যবাদ রিজিদাকে। এবারে সায়ন ব্যানার্জি, বিশিষ্ট আইনজীবী, খুব সংক্ষেপে। আমি সবাইকে বলতে বসে যেতে এবং ব্যাগগুলো একটু সরিয়ে নিতে। ব্যাগগুলো অনেক সদস্য আছে, বসতে পারছে না, তোমরা একটু ব্যাগগুলো তুলে নাও, সবাইকে বসতে দাও। আমার সবাইকে অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন। প্রথম রাজ্য সম্মেলন ডিজিটাল মিডিয়া ফেডারেশন সাফল্য কামনা করছি আমাদের দলের তরফ থেকে। এখন দুটো কথা খুব পরিষ্কার, টেকনোলজির সাথে সাথে, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন। একটা সময় ছিল যখন আমরা দিনে একবার খবর দেখতে পেতাম বা দুবার, তারপরে এলো মাঝে ঘন্টায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা অন্তর। তারপর সময়ের দাবি মেরে একটা সময়কে পশ্চিমবাংলায় এলো একটা ফুল টাইম নিউজ চ্যানেল। আমরা ঠিক একই রকম ভাবে সময়ের দাবি মেরে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে এবং আমাদের রাজ্য আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মিডিয়া। খুব সুন্দরভাবে ডিজিটাল মিডিয়া আপনারা নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করে স্বাধীন সংবাদ মাধ্যম হিসেবে, এবং অবশ্যই আমরা সিপিআইএম যা সমর্থন করি যে মুক্ত ভাবনা, মুক্ত কণ্ঠে সাংবাদিকরা সংবাদ মাধ্যমের মাধ্যমে যে কোনো প্রশ্ন চিহ্ন দাঁড় করাবে, সরকারকে প্রশ্ন করবে, বিরোধীকে প্রশ্ন করবে, যে কোনো ভুলকে ভুল করে কাজ আপনারা আগেও করেছেন, এখনো করছেন, এবং আমরা আপনাদের দাবির সাথে সহমত প্রকাশ করছি। পশ্চিমবাংলার বুকে আপনারা আজকে এই রাজ্য সরকারের মাধ্যমে আপনারা এখানে যে দাবি সনদ লিখেছেন, সেই দাবিতে আমরা আমাদের দলের তরফ থেকে আমরা সহমত পোষণ করছি। মেইনস্ট্রিম মিডিয়া, অবশ্যই এখানে আমি যত কম দেখতে পাচ্ছি, এখানে নিশ্চয়ই কিছু মেইনস্ট্রিম মিডিয়া রয়েছে। মেইনস্ট্রিম মিডিয়া, ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের মধ্যে আলাদা করা যায় এমন কিছু অন্তত আমরা কোথাও খুঁজে পাই না। বরঞ্চ এই সময়তে দাঁড়িয়ে সন্ধ্যাবেলায় কুৎসিত চিৎকার, সন্ধ্যাবেলায় কুৎসিত হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাজিয়ে দেওয়ার মধ্যেও আপনারা যারা মুক্ত কণ্ঠে এখনো সোচ্চারে খবর করছেন, আপনাদেরকে আমরা কুর্নিশ জানাচ্ছি, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এরই সাথে আমি দেখলাম এখানে আপনারা একটি লিখেছেন ডিজিটাল মিডিয়ার সাথে নিয়মিত যোগাযোগ রেখে সংবাদ পরিবেশনের সুসম্পর্ক গড়ে তুলুন, সেটা আমাদের সাথে রয়েছে। কিন্তু এর বাইরে আমাদের আলিমুদ্দিন স্ট্রিটে যখন প্রেস কনফারেন্স হয়, নির্দিষ্টভাবে প্রেস কনফারেন্সের আগে আমরা চিঠি করে জানিয়ে দিই, আপনারাও আপনাদের যত হোয়াটসঅ্যাপ নাম্বার হতে পারে বা আপনাদের ফেডারেশনের মাধ্যমে জানানোর যদি কোনো বিষয় হয়ে থাকতে পারে, আপনারা তার বিষয় আমাদেরকে বলেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা যে কথা বলি সে কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের চাইতে আর ভালো মাধ্যম থাকতে পারে না। একদম ঠিক সাকিরুল বলছিল আমার বন্ধু, অনেক রাজনীতিবিদদের নাম কিছু রয়েছে যারা ডিজিটাল মিডিয়াকে এড়িয়ে চলতে চায়। আমিও ভোটে লড়বার সময় আমার তো অভিজ্ঞতা হয়েছে, একজন দূরে সরিয়ে দিল, আপনি প্রশ্নই করতে জানেন না। আসলে যে কোনো সাংবাদিক যখন সত্য কোনো প্রশ্ন করে যে কোনো রাজনীতিবিদের কাছে, সেটা গায়ে তখন কাটা দেয়, এটা স্বাভাবিক কথা। তাই জন্য আপনারা সত্য কথা বলুন, আপনারা প্রশ্ন করুন, ঠিক প্রশ্ন করুন। মোহাম্মদ জুবের অংশ নিউজের কর্ণধার, তিনি সত্য নিউজ করবার জন্য জেলে গেছেন, কিন্তু তিনি সত্য নিউজ থেকে সরে আসেননি। আপনারাও জেল হোক যাই হোক, মাত্র এবার খবর করতে গিয়ে এবং আপনাদের দাবি তা পূরণ করবার জন্য, সত্য খবরের জন্য পাশে থাকুন। সম্মেলনের শুভেচ্ছা জানাচ্ছি, সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আমাদের পরবর্তী অতিথিদের ডেকে নেব। তাদের পূজারি এবং কংগ্রেস থেকে অলরেডি কয়েকজন বক্তব্য রেখেছেন। আমি খুব সংক্ষেপে পূজারি যদি 1 মিনিটের মধ্যে একটু আমাদের এই দাবিগুলো। নমস্কার সকলকে। এখানে প্রত্যেক রাজনৈতিক নেতৃত্বরা রয়েছেন এবং বিশেষ করে যাদের জন্য আসা। কেউ কেউ বলে মেহনতি মানুষের পক্ষে, তাহলে কি সমাজের অন্য মানুষের বিপক্ষে? কেউ কেউ বলে ভগবানকে ভয় করি, শুধু ভগবান থেকে ভয় পায়, তার মানে কি শয়তানের পক্ষে? আর কেউ কেউ বলে যে পড়তে হয় না, পিছিয়ে পড়তে হয়, কিন্তু যারা পড়ে না তারা কি পিছিয়ে আছে না? এখান থেকেই মিথ্যাচারের শুরু হয়। তো
4টে স্তম্ভ। তো 4টে স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ ইদানিং আমরা দেখলাম যে যেটা আমরা পাল্লা বাটকারি, যেটা বিচার ব্যবস্থা আমরা দেখলাম চোখের যেটা প্রতি বাধা থাকতো সেটা তুলে দেওয়া হয়েছে। তো নিরপেক্ষতা এখন কোথাও একটা আমাদের প্রশ্ন চিহ্নের মুখে। আর ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে প্রত্যেক এখানে যারা আছে রাজনৈতিক নেতৃত্ব ইনক্লুডিং মি, আমরা একটা জিনিস জানি যে প্রত্যেকের কাছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অ্যাকাউন্ট আছে। ডিজিটাল মাধ্যম ছাড়া কোথাও পৌঁছানো যায় না। আর একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করবো। আমি ভারত জোড়ো যাত্রায় যখন কন্যাকুমারী থেকে কাশ্মীর হেঁটেছি রাহুল গান্ধীজির সাথে, তখন একটা জিনিস দেখতাম, যখন আমরা হাঁটতাম এক ট্রাক মিডিয়া, সমস্ত মিডিয়ার একটা গ্রুপ সেখানে ছিল, কিন্তু কোনো খবর কিন্তু পাবলিশ করতো না। কেন? তারা অপেক্ষা করতো কোন সময় রাহুল গান্ধীজি হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়বে, সেটা মিডিয়াতে দেখাবে। কিন্তু এই যে হাঁটা হয়েছে বা সত্যি ঘটনাটাকে প্রকাশ করেনি, কারা প্রকাশ করেছে? এটা 1-1.5 মাস শুধু ডিজিটাল মিডিয়া, শুধু আপনারা, আপনাদের জন্য রাহুল গান্ধীর ওই যাত্রা কিন্তু সব জায়গায়, মানে যে সুনাম বলুন বা এই যাত্রা প্রকাশে এসে শুধুমাত্র আপনারা তুলে ধরেছেন। তাই এই কথা বলে আপনাদের লড়াইয়ের সার্বিকভাবে পাশে থাকার অঙ্গীকার করে এবং যা যা যেভাবে আমাদের আপনাদের দরকার হবে রাজনৈতিক ভাবে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আপনাদের সার্বিকভাবে সমর্থন করছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। এই মুহূর্তে রোহন মিত্র সংসদের 2 মিনিটে জাস্ট করবেন, কারণ কংগ্রেস থেকে অনেকেই বলেছেন। আর আমি অনুরোধ করব কুনালদা, অরূপদা, আমাদের দেবাংশু, উল্টো দিকে আমাদের আইনজীবী সাহেব রয়েছেন মাসুদ করিম, বিশিষ্ট সাংবাদিক প্রাক্তন সেক্রেটারি কলকাতা প্রেস ক্লাব কাজী গোলাম বহু সিদ্দিকী এবং দেবাশিস চ্যাটার্জি সভাপতি কলকাতা প্রেস ক্লাবের একসময় দীর্ঘদিন ছিলেন দায়িত্বে, তাদের সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখন কিন্তু আমরা আস্তে আস্তেই রোহন বাজার অ্যাডমিট নিতে পারি। আমাদের যে সম্মেলনটা হচ্ছে, আমরা দেশে এবং রাজ্যে আরেকটু দাঁড়াও না, এটা হয়ে গেলে তো প্রতিটি আবেদন যেটা সরকারের কাছে এবং রাজ্যের কাছে এসছে, কংগ্রেসের তরফ থেকে আমরা সেগুলোর পাশে থাকার আহ্বান দিলাম। আমরা এটা গ্যারান্টি দিচ্ছি, কেন আজকে আমরা সবাই একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছি। খালি একটাই রিকোয়েস্ট থাকবে ডিজিটাল ফেডারেশনের কাছে, আজকে যারা সোশ্যাল মিডিয়াতে যারা হেডলাইনটা দেখে খবরটা দেখে, তাদের জন্য আপনারা হেডলাইন পেজ বলে একটা যে হেডলাইনটা হয় সেটা যেন না করেন। অনেক সময় যে খবরটা থাকে এবং হেডলাইনটা সম্পর্কে, সেই দুটোর মধ্যে কিন্তু অনেক আকাশ বাজার তফাৎ হয়ে যায়। 2 দিন আগেই আমাদের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের একটা খবর, তিনি যেভাবে যেটা বলতে চেয়েছিলেন এবং তার ইতিহাসটা স্মরণ করিয়ে তিনি যেটা বললেন এবং মিডিয়া যেটা কভার করলো, সেটার মধ্যে কিন্তু আকাশ বাজার তফাৎ ছিল। এবং রাজ্যে একটা বিরোধী দল হিসাবে আমরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে পারি, আজকে আমাদের কাছে পাওয়ার নেই, কিন্তু যখন কংগ্রেসের হাতে একসময় পাওয়ার ছিল, কংগ্রেসের নেতাদের কাছে, এটা আমি বিভিন্ন সাংবাদিকদের কাছে শুনেছিলাম যে তাদের কাছে বলা হয়েছিল যে আপনারা মিডিয়াটাকে সেন্সর করুন, কিন্তু তারা একটাই কথা বলেছিলেন যে যখন পাওয়ার থাকবে না তখন কিন্তু আমরা এই জায়গা থেকে একইভাবে প্রবলেমটা ফেস করব। তাই আজকে আমরা যখন বিরোধী হিসাবে যে প্রবলেমটা ফেস করছি, যে খবরটা বলতে চাইছি, যে আমাদের কথাটা মানুষের কাছে নিয়ে যেতে চাইছি, সেটা কিন্তু আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে। যদি মেইন স্ট্রিম মিডিয়া, বড় বড় মিডিয়া হাউস গুলো তাদের বিভিন্ন কারণের জন্য তাদের ন্যারেটিভটা সেট করার চেষ্টা করে, আপনারা কিন্তু বিরোধীদের পাশে থাকুন, কেন আমরা আপনাদের পাশে সর্বদাই থাকবো। ধন্যবাদ।
এই মুহূর্তে আমাদের মঞ্চে যে অতিথিদের আমরা ডেকেছি তার মধ্যে আমরা প্রথম তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছি। কে আছে? রূপসা এবং হাসান। সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তারপরে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের খুব অধিকারী মুখ, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান এবং যুব নেতৃত্ব। সম্মানিত করছেন নয়নিকা এবং তারপর রয়েছেন আমাদের সাথে অরূপ চক্রবর্তী, তৃণমূলের কাউন্সিলর এবং বিশিষ্ট বক্তা। আমার কাছে তো তার বক্তব্য ভীষণ ভালো লাগে। সম্বোধিত করছেন রূপসা এবং হাসান। আসতে আজিজুল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী মাসুদ করিম সাহেব, তাকে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট সিনিয়র আইনজীবী, তাকে সম্পাদিত করবে রূপসা এবং নয়নিকা। কারণ আমাদের অনেক গেস্ট রয়েছে, তাই আমরা একটু তাড়াহুড়ো করার চেষ্টা করছি। তো যারা ওয়েট করছেন তাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস চ্যাটার্জি, প্রাক্তন সভাপতি কলকাতা প্রেস ক্লাব, তাকে সম্বোধিত করছেন নয়নিকা এবং রূপসা। হাততালি কি হলো? হাততালি কিন্তু পাচ্ছে না। এরপরে আমাদের সঙ্গে রয়েছেন কাজী গোলাম ঘোষ সিদ্দিকী, প্রাক্তন সেক্রেটারি কলকাতা প্রেস ক্লাব। রূপসা এবং নয়নিকা ব্যাস এবং উত্তর কোরিয়া সমর্থিত করছেন। প্রথমে আমরা শুনব তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কাছ থেকে, কারণ তিনি সোশ্যাল মিডিয়া এবং এই ডিজিটাল মিডিয়ায় যথেষ্ট সাবলীল এবং সোচ্চার, এবং তিনি ডিজিটাল মিডিয়ায় প্রতিদিন যেভাবে লাইভ করেন নিয়মিত, সেটা অনেকেই জানেন। তো তার কাছ থেকে আমরা আমাদের এই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের আমাদের যে দাবি এবং আমাদের যে বক্তব্য, তার কাছ থেকে আমরা তার সমর্থন চাই। ডিজিটাল মিডিয়া ফেডারেশন সভাপতি দীপক ব্যাপারী, সম্পাদক সাকিবুল ইসলাম এবং ফেডারেশনের সম্পর্কে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রথম রাজ্য সম্মেলন হচ্ছে একটা সময় উপযোগী সুন্দর সিদ্ধান্ত। আজকের সময় ডিজিটাল মিডিয়াকে যদি একটু উপেক্ষা করেন তাহলে সেটা সম্পূর্ণ ভুল। কারণ যত দিন যাবে তত দিন তত বেশি করে এই ডিজিটাল মিডিয়ার কার্যকারিতা বা প্রভাব বাড়তে থাকবে। আমি আপনাদের দাবিগুলো দেখেছি, আমি একটা বিষয় এখন বলবো। প্রত্যেকটা মাধ্যমেরই একটা তো সময় আছে যখন তার রূপান্তর হতে থাকে। একটা সময় প্রিন্ট মিডিয়া
আওয়াজ আকাশ বিপুল শ্রোতা তারা সামলেছেন, এখনো সামলে। আমাকে ক্যামেরা এরপরে এলো দূরদর্শন, তারপর প্রাইভেট নিউজ, এবার আস্তে আস্তে আমরা ডিজিটাল যুগে চলে আসছি। এখন যখন একটা রূপান্তর হয় তখন একটু কিছু সমস্যা, নতুন ঘরানা, সেই ঘরানায় কাজ করা, তার প্রযুক্তিগত সমস্যা এবং তার পারিপার্শ্বিক কিছু সমস্যা তৈরি হয়। এখানে ঘরে একজন বসে আছেন, তার আমি একটা উল্লেখ দেবো, কারণ এখানে অনেকেই যারা নতুন আছেন তারা তাকে চেনেন না। দূরদর্শনে 1996 সালে যখন এইসব এমএসও টেমএসও তৈরি হয়নি, তখন একজন ভেবেছিলেন পরিচালক যে দূরদর্শন থেকে স্লট কিনে প্রাইভেটে নিউজ ম্যাগাজিন করবে। দূরদর্শন বিশ্বাস করতে পারেনি এই কনসেপ্টটাই কাজ হতে পারে। তখন খাস খবর আসেনি, কেউ আসেনি। এটা দূরদর্শনকে বুঝিয়ে স্যাংশন করতেই সময় লেগেছে। তিনি আমার কাছে আসেন এবং আমাকে সেখানে সাংবাদিকতার সুযোগ দেন এবং পরিচালনা এবং টেকনিক্যাল পার্টটা তিনি 96 সাল। আমার মতে বাংলা প্রাইভেট টিভির জগতে যদি কেউ তার আধুনিক বাংলা সাংবাদিকতার জনক হন, তাহলে সামনে বসে আছেন সুজিত চ্যাটার্জি, যে মানুষটাকে আজকে কেউ চেনে না। আস্তে আস্তে ডিজিটাল সুবিধা চলে এসেছে। তখন একটা সময় ছিল কন্টেন্টটাই বোঝানো যেত না যে এটা চলতে গেলে না, এটা গভর্নমেন্টের রুলে নয়। 96 সাল, এটা দেখানো যাবে না, ওটা দেখানো যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, কোনো অনুষ্ঠানে ঢোকা যায় না, একমাত্র দূরদর্শনের স্টাফরা এলাও। তো সেই সময়টা আমরা সেই ফেস দেখেছি। আবার পরবর্তীকালে এখন ডিজিটাল, আমি ঘটনাচক্রে প্রিন্টে চাকরি করি, ডিজিটালের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এবং অডিও বিষয় নিয়ে আমার রোজকার কারবার টিভি। এইটুকু বলতে পারি যে আপনাদের যে যে আবেদনগুলি আছে এর মধ্যে আমি কোনো অযৌক্তিক কিছু দেখি না, কিন্তু সবকিছু সময়ের আগে আমাদের নিজস্ব কিছু ঘরের প্রস্তুতি দরকার আছে। আজকে তথাকথিত, আই রিপিট, তথাকথিত মেইনস্ট্রিম কোন কাগজ বা কোন চ্যানেলের একজন সাংবাদিককে যার মধ্যে দিয়ে তৈরি হতে হয়, যেভাবে গ্রুম করতে হয়, তার হাউসের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, কিন্তু সেই প্রতিযোগিতাটাও তাকে সমৃদ্ধ করে। সবকিছুর একটা ব্যাকরণ আছে। ডিজিটাল অনেকগুলো হাউস সেই ব্যাকরণটা মেনটেন করছে, কিন্তু কিছু ক্ষেত্রে আরো অনেক বেশি গ্রুমিংটা দরকার, অনেক বেশি গ্রুমিংটা দরকার। আজও কিন্তু যারা কাগজে আছে তারা যে সবাই অ্যাক্রিডিটেশন কার্ড পেয়ে গেছে তা নয়, সেটাও একটা যুদ্ধ, সেখানেও আমাকে তৈরি হতে হবে। আমি কিন্তু আপনাদের একজন, আমি বলছি এখনো অনেকটা ঘুম করা দরকার যে আমি ক্যামেরার সামনে যখন কথা বলছি আমার আইবলটা লেন্সে পুরো টানা 1.5 মিনিট থাকছে কি থাকছে না, সেই সময় আমার হাতটা কোথায় থাকছে, আমার স্টক অফ ওয়ার্ডস ফুরিয়ে যাচ্ছে কিনা, বিষয়টা আমি কতটা জানি, আমি যাকে প্রশ্ন করছি তাকে আমি কতটা আমার একটা অদৃশ্য উপস্থিতিতে আমি কতটা প্রভাবিত করতে পারছি, এগুলো না নিজের মধ্যে একটা সাধনার দরকার। একদিকে যেমন নিশ্চিত যে স্বীকৃতি দরকার, তেমনি যে সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন কার্ড আজ পেয়ে রয়েছেন, একটা পর্যায় পর্যন্ত একটা অ্যাক্রিডিটেশন কার্ড পেতে এটা একটা স্বপ্নের মতো ছিল, এটা একটা লড়াই ছিল। ফলে
ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে আবার একটা সমস্যাও আছে যেটা আমরা ফিল করি। সমস্যা হচ্ছে প্রিন্ট মিডিয়া বা কিছুটা টিভির ক্ষেত্রে যেটা নেই সেটা আছে ডিজিটাল মিডিয়া। কারণ আপনাকে ওইটুকু অংশের মধ্যে দিয়ে দর্শককে দিতে হচ্ছে। একটা অসম্ভব তথ্য পরিসংখ্যান দিয়ে আপনি একটা বক্তৃতা দেবেন, 12 ঘন্টায় ভিউজ 736, আর সেটাই যদি একটা চটকদারি কোনো ডায়লগ হয়, আমি আর শামীম মারামারি করছি দেখান, তাহলে সেটা ভিউয়ার একভাবে বেড়ে যাবে। তাহলে দর্শক কি চাইছে? আপনি ভালো জিনিস দিতে চাইছেন, আপনি একটা প্রচন্ড ভালো কাজ করে গবেষণা করে তথ্য পরিসংখ্যান দিয়ে একটা ভালো রিপোর্ট দিলেন, আপনি ভিউজ পাচ্ছেন না। আর আপনি একটা অন্য ধরনের কিছু দিলেন, তারও ভালো হয়, অনেকেই দেন, কিন্তু একটা চটজলদি রিয়াকশনের কিছু দিলেন, আপনি ভিউ পাচ্ছেন। ফলে এগুলো সব বাস্তব, এগুলো সমস্যা। আপনি আজকে যে কোনো সংসদীয় গণতন্ত্রে দেখবেন যারা খুব ভালো বক্তৃতা করছে, আজকে না অনেক চ্যানেল হয়ে গেছে। একটা সময় পর্যন্ত ডক্টর মানস ভূঁইয়া দুঃখ করতেন, কারণ মানস ভূঁইয়া প্রচুর পড়াশোনা করতেন। মানে বৌদি আমায় কমপ্লেন করেছে, 4 বছর বাদে আপনার দাদা আমাকে নিয়ে বেরোলো, 5000 টাকার বই কিনলো, আর আমার একটা আইসক্রিম খাইয়ে আবার মেলে হোস্টেলে ফিরিয়ে দিয়ে। এবার মানুষরা বলছে যত ভালো বক্তৃতা করি কাগজে জায়গা পাওয়া যায় না, কাগজ ছিঁড়ে উড়িয়ে দিলাম, ছবি বেরোচ্ছে, তাহলে কোনটা করব? এই প্রবলেমটা কিন্তু ডিজিটাল মিডিয়াকে ফেস করতে হচ্ছে। এটা একটা বিরাট সমস্যা। তবু আমি বলবো যে ডিজিটাল এমন একটা জায়গা এসছে যে খবর বলতে শুধু কয়েকটা হাউসের ব্যাপার ছিল, খবর বলতে শুধুমাত্র কয়েকটা হাউস তাদের পলিসি অনুযায়ী যা চাপিয়ে দেবে সেটা ছিল। ডিজিটাল মিডিয়া কিন্তু সেটা ভেঙে ছত্রগান করে দিয়েছে। আজকে কেউ কোনো খবর দেখতে আসতে পারবে না। আজকে যদি আমরা 10টা কাগজ আর 20টা চ্যানেল মিলে ডিসিশন হয় এই খবরটা দেখাবো না, কিন্তু সমাজের প্রত্যেকের হাতে থাকবে, কারণ আপনারা সেটা ডিজিটালি তার কাছে পৌঁছে দেবেন। মানে এইটা হচ্ছে প্লাস পয়েন্ট। আবার এর মাইনাস পয়েন্ট যেগুলো আছে, কিছু ক্ষেত্রে ধরুন এই যে শীতকাল গেল, আমার কি পরিমাণ ঠান্ডা লেগেছে আপনারা ভাবতে পারবেন না। আমি সকাল 9টায় দেখছি আমার ঠান্ডা লাগছে, ওষুধ খেলাম, সেরে গেলাম 12টায় ঠান্ডা। অনেক পরে বুঝলাম যে ডিজিটাল মিডিয়ায় ঘন্টায় ঘন্টায় কয়েকজনের মুখ দিয়ে পোস্ট হচ্ছে, কুণালকে ধুয়ে দিলে নমুক, কুণালকে ধুয়ে দিলে নমুক, কুণালকে ধুয়ে দিলে নমুক। আমার ঠান্ডা লেগে যাচ্ছে। তো এখন যদি কেউ কারোর ব্রিফও নিয়ে করেন, আরে যাকে ধুচ্ছে তার কথা তো 4 লাইন দেখাবেন। তাহলে আপনি যদি মিডিয়া শব্দটা ব্যবহার করেন, তাহলে সেই মিডিয়া শব্দটা যদি ব্যবহার করেন, তাহলে অন্য চ্যানেল, অন্য কাগজ তাদেরও পলিসি থাকে। কিন্তু কিছু কিছু জিনিস বড় বেশি দৃষ্টিকটু, সেগুলো আপনারা দেখুন। আর এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো আছে, এই যে প্রেস ক্লাবের বিষয়টা বলছেন, ডিজিটাল মিডিয়া প্রেস ক্লাব, এটার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। তো এখানে যেমন প্রেস ক্লাব আছে, জার্নালিস্ট ক্লাব আছে, আপনারা যদি মনে করেন এটা তো আপনারা উদ্যোগ নিয়ে কোনো প্রেস ক্লাব, ডিজিটাল প্রেস ক্লাব আপনারা করতেই পারেন। তার জন্য যদি কোনো সাহায্য লাগে সেটা আবেদন করলে সেটা আইন মতো কি করা যায় সেগুলো আপনার প্রশাসনকে অনুরোধ করা যেতে পারে। কিন্তু এই সংখ্যাটা, কারা ডিজিটাল মিডিয়া, কে ডিজিটাল মিডিয়া, আজকে আপনারা কয়েকজন, সেটা পক্ষে বলুন, বিপক্ষে বলুন, নিরপেক্ষ বলুন, অরাজনৈতিক করুন, বিনোদনের করুন, কয়েকটি প্রতিষ্ঠিত, কিন্তু এর বাইরে এমন ভাবে কিছু কাজ হচ্ছে যেগুলো সো কল্ড মেইনস্ট্রিম মিডিয়ারও কন্ট্রোলে নেই, ডিজিটাল মিডিয়া তো আরো ছড়িয়ে যাচ্ছে। ফলে এই জায়গাটা আপনারা, আমি পরে দীপক বা এদের সঙ্গে কথা বলবো, আপনারা একটু ভেবে নিন। সেটা ওই সমস্যাগুলো যদি একটু সমাধান করে নেওয়া যায়
বা তার একটা গাইডলাইন বের করা যায়, তাহলে নিশ্চয়ই এই দাবি দাওয়াগুলো নিয়ে আলোচনা করে আমরাও সরকারকে অনুরোধ করতে পারি যে এই বিষয়টা কিভাবে এগোনো যেতে পারে। সবাই ভালো থাকবেন। আপনাদের এই প্রথম রাজ্য সম্মেলন, এটা বছর বছর হতে থাকুক। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর এই মুহূর্তে আমরা এরপরেই অরুণটাকে সঙ্গে অরুণকে আমাকে বলেছিল সময় খুব কম। অরুণ চক্রবর্তী 2 মিনিট। আমি ধন্যবাদ জানাই প্রথমত আজকে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের পক্ষ থেকে যারা এই আয়োজন করেছেন। একটা 77 সকলকে বেঁধে রাখার কাজ এই প্রথম পশ্চিমবঙ্গের বুকে সংগঠিত হলো। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয়, আমাদের অভিভাবক বলে আমরা যাকে মনে করি, পুনমদা তার বক্তব্য রেখেছেন। আমার ভাই, আমাদের রাজ্যের আইটি এবং সোশ্যাল মিডিয়া যিনি দেখেন দেবাংশু রয়েছেন, আইটি মাসুদ করে আমার সামনে রয়েছেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা সভাপতি বর্গ থেকে শুরু করে বিদ্যুৎ কমিটি থেকে শুরু করে আরো অন্যান্য দলের প্রতিনিধি যারা এসেছিলেন আর যে বিশিষ্ট মানুষরা রয়েছেন। আমি আর সকলের নাম বলছিলাম যেহেতু সময় কম, কিন্তু আমি শুধু একটা কিছু পুরানদার সাথে অ্যাড করব যে আজকের দিনে ডিজিটাল মিডিয়া পাওয়ার কোথায় পৌঁছেছে সেটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ আমাদের কাছে। একটি গোষ্ঠী তারা একটি সংবাদ মাধ্যমকে কিনে নিতে দিয়েছিল, সর্বভারতীয় সংবাদ। সেই সংবাদপত্রে যিনি কর্ণধার তাকে সস্ত্রী দিল্লি এয়ারপোর্টে গিয়ে পর্যন্ত হেটেল করা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল। কারণ সেই সংবাদ মাধ্যমে একজন সাংবাদিক ছিলেন, তার ঘটনাকে পিছুলেই কেনা যাচ্ছিল না, তিনি প্রমাণ হচ্ছিলেন। কেন্দ্রের যারা শাসক তাদের সমালোচনা করে যাচ্ছিল সেই সাংবাদিকটির নাম রবীশ কুমার। আর সেই সংবাদপত্রটি হলো এনডিটিভি। পরবর্তীকালে একটি শিল্প গোষ্ঠীকে দিয়ে এনডিটিভিতে কেনা গেল, কিন্তু সেই সাংবাদিককে কেনা গেল না। সেই সাংবাদিক সেই টেলিভিশন নেটওয়ার্ক ছেড়ে দিয়ে নিজের ইউটিউব পোর্টাল খুললেন এবং যেটা বাস্তব সত্য সেটা হচ্ছে সেই সংবাদ মাধ্যমের প্রাইম টাইমে যত ভিউয়ার হয়, রবীশ কুমার যখন লাইভে আসেন তার কি বলতো 20 গুণ 50 গুণ 100 গুণ বেশি ভিউ তার একটা ইউটিউব পোর্টালে বেশি মানুষ দেখে। অর্থাৎ পুরাদা যে কথা বললেন যে 2টা সংবাদ মাধ্যম বা 10টা সংবাদ পত্র তারা ঠিক করে দিল ন্যারেটিভ কি হবে, আজকের দিনে সেটা আর অ্যাপ্লিকেবল নয়। তার কারণ ন্যারেটিভ আমরা দেখেছি সারা দেশের মধ্যে যে চাপিয়ে দেওয়া হয়েছে যে লোকসভার আগে কোনটা দেখানো যাবে বা কোনটা দেখানো যাবে না। সেই সময়ে দাঁড়িয়ে আমরা দেখেছি রবীশ কুমার, ধ্রুবরাঠি, আকাশ ব্যানার্জি, নেতৃত্বের মতো একাধিক, আমি আর নাম করে নামের তালিকা শেষ হবে না, তারা যখন কোনো ইউটিউবে ভিডিও আপলোড করেছেন তার ভিউয়ার যে কোনো বড় মেইনস্ট্রিম মিডিয়ার ভিউয়ার্স থেকে অনেক অনেক গুণ বেশি মানুষ দেখেছেন। কারণ মানুষ বোধহয় কোথাও ভিউজের বদলে আসলে নিউজটাকে দেখতে পেপার। ডিজিটাল মিডিয়া আমাদের সামনে সেই স্কোপটা খুলে দিয়েছে যে আমরা নিউজ দেখবো চাপিয়ে দেওয়া, নিউজ চাই, নিউজ দেখবো। আমাদের সামনে সেই অপশনটা এনে দিয়েছে ইউটিউব ডিজিটাল মিডিয়া। আমি শুধু তাদের ধন্যবাদ জানাবো, বিশেষ করে আজকে হলো বারবার করে দীপক এবং আমাদের সাকিবুলের নামটা বারবার করে সামনে আসছে। কিন্তু এই কদিন আগে যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতলো সবাই মেসি আর ডিমারিয়ার নাম বলছে, কিন্তু মাঠে 11 জন প্লেয়ার যদি একসাথে না খেলতো, বল না বাড়াতো, তারাও গোল করতে পারতো না। তাই প্রতিটা প্রান্তে যাদের হাতে এই ডিজিটাল মিডিয়ার অস্ত্রটা রয়েছে, মোবাইল রয়েছে, তারা প্রত্যেকে এই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের অন্যতম স্তম্ভ। সে একজন সাংবাদিক হতে পারে যিনি ইন্টারভিউ নিচ্ছেন, একজন এডিটর হতে পারে যে ঘরের পেছনে বসে হয়তো এডিট করছে, তার মুখটা কোনোদিনও সামনে আসছে না, বা সেই চ্যানেল বা সেই ডিজিটাল মিডিয়ার যিনি কর্ণধার, যিনি উদ্যোগ নিয়ে পয়সা খরচ করে পরিশ্রম করে সেই মিডিয়া হাউসটাকে এস্টাবলিশ করেছেন। এন্টায়ার পরিবারকে আমরা সকলে এখানে দলমতের বিরোধ নেই, এখানে স্বামীও সহমত হবে। আবার সায়ররা এসেছিল বা রাজা অশোক চট্টোপাধ্যায় কংগ্রেসের পক্ষ থেকে এসেছিল, সকলে আমরা যারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি সকলে আমরা কোথাও একটা জায়গায় সহমত যে ডিজিটাল মিডিয়ার যে পাওয়ার, সেই পাওয়ার কিছু পারবে না এবং আগামী দিনও আপনারা এইরকম ভাবে
যদি কোনো সংবাদ মেইনস্ট্রিম মিডিয়া তাদের পছন্দ অনুযায়ী পরিবেশন নাও করে তাহলে যেন তাদের হাতে পৌঁছে দেওয়া হয়, কিন্তু সেই খবরের মধ্যে দয়া করে তথ্যনিষ্ঠার সাথে যেন পৌঁছানো হয়, পলিটিক্যাল আইডিওলজিতে বায়াস হবে, সেটা আমার বিরুদ্ধে হতে পারে, আমার পক্ষে হতে পারে, কিন্তু প্রকৃত খবরটা যেন মানুষের কাছে পৌঁছায়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যে কাজ আপনারা করছেন, আপনাদের কাছে একটু আবেদন রইল। বাকি যে প্রশাসনিক দলের সহযোগিতার বিষয়টা নিশ্চিতভাবে পুনরায় এনশিওর করছেন, এখানে বাকি সকল দলের প্রতিনিধিরা রয়েছে, একসাথে আছি। আগামী দিনেও আমরা একসাথে পথ চলবো। আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অরূপ চক্রবর্তীকে। আমাদের মধ্যে অনেক অতিথিরা এসেছেন, তো আমরা সকলের কাছে রিকোয়েস্ট করবো আপনারা 1 থেকে 2 মিনিটের মধ্যে শেষ করবেন, কারণ আমাদের সামনে এখন অনেক অতিথিরা বসে রয়েছেন, তাদের সবাইকে সুযোগ করে দিতে হবে। তো সকলের কাছে রিকোয়েস্ট করবো 1 থেকে 2 মিনিটের মধ্যে শেষ করবেন। এখন আমরা বক্তব্য রাখার জন্য বলবো দেবাংশু ভট্টাচার্য। নমস্কার, ধন্যবাদ। প্রথমেই আমি সকলকে বলছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এই প্রথম যে আপনারা প্রত্যেকে একত্রিত হয়েছেন সেই জায়গায় এবং বক্তব্য বিশেষ করে রাখার জায়গায় আমি শুধু দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে, অনেকেই বক্তব্যের সময় আমি শুনছিলাম বসে বসে বিজনেস হাউস আছে, সেই বিজনেস হাউস গুলো ঠিক করে দেয় তাদের চ্যানেলের পলিসি কি হবে, প্রো গভর্নমেন্ট হবে না অ্যান্টি গভর্নমেন্ট হবে, কোন সরকারের পক্ষে হবে, স্টেটের পক্ষে হবে না সেন্ট্রালের পক্ষে হবে, হলে কেন হবে, হলে কেন হবে না।